ম্যাকিয়াভেলি যে চিন্তাটা তার দ্য প্রিন্স এবং ডিসকোর্সেস গ্রন্থে করেছিলেন, সেখানে কিন্তু আমরা বোঝার চেষ্টা করেছি যে কিভাবে তিনি ওই ধর্মকেন্দ্রিক রাজনীতি চর্চাটা থেকে সরে এসে মানুষ কেন্দ্রিক চিন্তাটা করার চেষ্টা করলেন। সেখানে মানব মুক্তির পথটাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে সেটা নয়, বরং ধর্মকেন্দ্রিকতা থেকে মুক্তির একটা যে পথ সেটার কথা বলা হয়েছে, যে মানুষের ক্ষেত্র মানুষ শাসন করবে। এই যে ভাবনাটা, এটাও কিন্তু উদারনীতিবাদের একটা প্রেক্ষাপট হিসেবে আমরা গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করতে পারি। নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র দ্বারা আয়োজিত রবিবারের আলোচনায় উপস্থিত সকলকে জানাই সুস্বাগত। আমাদের মধ্যে আজ বিশেষ আলোচক হিসেবে আমরা পেয়েছি হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন্স এর সহকারী অধ্যাপক প্রদীপ্ত মুখার্জি মহাশয়কে। স্যারকে আমার ও রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমি স্যারের অনুমতি নিয়ে আজকের একটি বিশেষ ঘোষণা করব। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের উদ্যোগে সকল শুভাকাঙ্ক্ষী ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, গবেষক প্রমুখ ব্যক্তিবর্গের সহযোগিতায় প্রতি বছর রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের আগ্রহ গড়ে তুলতে আয়োজন করতে চলেছে বর্ষসেরা সম্মান পুরস্কারের। এই মেধাবৃত্তি পুরস্কারটি দেওয়া হবে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শেষ পর্যায়ের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করবে। তবে আবেদনকারীকে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র গ্রুপের সদস্য হতে হবে। যারা এই বছর অর্থাৎ 2021 সালে পাশ করছো বা করবে, কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে। আবেদনের তারিখ শুরু হচ্ছে আজ থেকে। বর্ষসেরা সম্মানের জন্য আবেদন করতে গেলে আমাদের গুগল ফর্মে তৈরি আবেদনপত্রটি ফিল আপ করতে হবে, যার লিঙ্কটি আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এবার আমরা আজকের অনুষ্ঠানে ফিরে আসি। আজ আমাদের সাথে উপস্থিত আছেন সহকারী অধ্যাপক প্রদীপ্ত মুখার্জি মহাশয়, যিনি শুধুমাত্র হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন্স এর সহকারী অধ্যাপকই নন, বরং তার পাশাপাশি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজ এর কোষাধ্যক্ষ পদেও আসীন রয়েছে। এছাড়াও তিনি যুগ্ম সচিব পদে আসীন রয়েছেন ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন। তার লেখা অন্যতম কয়েকটি গ্রন্থ হলো প্রশাসনিক তত্ত্ব, ভারতীয় প্রশাসন, রাজনৈতিক তত্ত্ব, ধারণার বিতর্ক প্রভৃতি। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি মহাশয়কে জানাই অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য। আমি স্যারকে অনুরোধ করব আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ দেব এই যারা তোমরা এই দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করার জন্য এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছো, যা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের এবং অবশ্যই গবেষক এবং একসঙ্গে আমাদেরও একটা সুযোগ করে দিচ্ছে রাষ্ট্রবিজ্ঞান চর্চাকে বাংলা ভাষা এবং আরো গভীরভাবে বিশ্লেষণের একটা ক্ষেত্র তৈরি করার জন্য। আমি আন্তরিক ধন্যবাদ আবার জানাচ্ছি। তোমরা যারা প্রত্যেকে রয়েছে সবার নাম করা সম্ভব নয়, তাই আমি আমার অন্তঃস্থল থেকে তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করছি ভবিষ্যতে তোমরা আরো ভালো কাজ করে যাবে। এইভাবেই আমাদের সকলের, যারা রাষ্ট্রবিজ্ঞান চর্চা করি আমরা, সকলের পাশে থাকবে এবং নতুন নতুন দিক যেগুলো রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমাদের রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের জ্ঞাত করবে। এখন উদারনীতিবাদ সম্পর্কে যখন চর্চা করতে হয় তখন একটা সাধারণ চিন্তা মাথার মধ্যে আসে যে এটি রাজনৈতিক মতাদর্শ নাকি এটি একটি রাজনৈতিক ব্যবস্থার অঙ্গ, বিষয়টা কি, নাকি শুধুমাত্র ধারণা। এই যে শব্দবন্ধগুলো আমরা বারংবার ব্যবহার করি, সেই শব্দবন্ধের মধ্যে যে জটিলতা, তার সাধারণীকরণের একটা চেষ্টা এখানে আমার করার সুযোগ রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমি যদি ভাবনা চিন্তা করি যে রাজনৈতিক দর্শন হিসেবে যখন আমরা উদারনীতিবাদকে দেখছি, কারণ উদারনীতিবাদ একটি রাজনৈতিক দর্শন, রাজনৈতিক মতাদর্শ, সেই রাজনৈতিক মতাদর্শ বা দর্শনকে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণের জায়গা থেকে যাই, তাহলে দেখতে পাবো যে যে কোনো সামাজিক বাস্তবতাকে
যখন কিছু নীতি আদর্শের পরিপ্রেক্ষিতে এবং রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যমূলকভাবে বা বিরোধিতার পরিপ্রেক্ষিতে কোনো সমসাময়িক সমস্যার বিকল্প বা সমসাময়িক সমস্যা সমাধানের পথ বলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, যে নীতি আদর্শের সমন্বয়ে তাকে যদি আমরা রাজনৈতিক মতাদর্শ বলি, উদারনীতিবাদ সেরকমই একটা রাজনৈতিক মতাদর্শ। এখন উদারনীতিবাদকে আমরা কখনো উদারনীতি শব্দটাকে 1300 সালের পরে দেখেছি ব্যবহার হতে, কখনো 18 সালের পরে দেখেছি ব্যবহার হতে। এর ব্যবহারটা যেভাবেই হোক না কেন, রাজনৈতিক ব্যবস্থায় এবং শাসকের আদর্শে এই উদারনীতিক চর্চাটা কিন্তু সেই খ্রিস্টপূর্বাব্দ প্লেটো অ্যারিস্টটলের আগে থেকেও ছিল, যেটা আমরা প্রোটাগোরাস বা পেরিক্লেসের মাধ্যমে পেয়ে থাকি, যাদের রাষ্ট্র ব্যবস্থায় ব্যক্তির চিন্তা, ব্যক্তির ভাবনা, ব্যক্তির উন্মুক্ত সচেতন ক্রিয়াকলাপ প্রভৃতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। যদিও প্লেটো অ্যারিস্টটল লিবারাল কনোটেশনকে সেভাবে সমর্থন করেননি, বরং কিছুটা বিরোধিতাই করেছেন। যদিও সেই সময় আমরা যে প্রত্যক্ষ গণতন্ত্রের ব্যবস্থাপনা দেখেছি, সেটার সঙ্গে তাদের ভাবনা চিন্তার, উদারনীতিবাদী সম্পর্কে যে ভাবনা চিন্তা, তার একটা দ্বৈরথ আমরা তাদের লেখাপত্রে পড়েছি। এখন সনাতন উদারনীতিবাদের বা তার পরবর্তীকালে সেটাকে আমরা যদি আধুনিক উদারনীতিবাদ বা সমসাময়িক উদারনীতিবাদ এইভাবে উদারনীতিবাদের সেকাল এবং একালকে দেখার চেষ্টা করি, তাহলে তার মাঝে কিন্তু আরো কিছু পরিবর্তনের জায়গা রয়েছে। যেমন সমাজবাদী উদারনীতিবাদ হতে পারে বা কল্যাণাশ্রয়ী উদারনীতিবাদ হতে পারে। এইভাবেও আমরা বিষয়গুলোকে ভাবতে পারি। আলোচনার সুবিধার জন্য আমরা এগুলোকে নিশ্চয়ই চর্চার ক্ষেত্রে নানান দিক থেকে বিচার বিশ্লেষণ করব। কিন্তু যখন আমরা সনাতন উদারনীতিবাদের কথা বলছি, তখন কিন্তু মাথায় রাখতে হবে যে উদারনীতিবাদের যে শব্দবন্ধ, সেই শব্দবন্ধ কিন্তু বন্ডেড যে শব্দবন্ধ, তার একটা বিরোধী জায়গা থেকে এসেছে, অর্থাৎ দাসত্ব থেকে মুক্তির যে জায়গাটা, অর্থাৎ এক্ষেত্রে একটা মুক্তির প্রসঙ্গ বা ইমানসিপেশনের প্রসঙ্গ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। এবং একই সঙ্গে স্বাধীনতার যে প্রসঙ্গ, সাম্যের যে প্রসঙ্গ, সেগুলোকেও কিন্তু আমরা আমাদের চর্চার জন্য উদারনীতিবাদের যে প্রসঙ্গ, সেখানে খুব গুরুত্ব দিয়ে বিচার করব। মুশকিল হচ্ছে যে আমরা ল্যাটিন ওয়ার্ড লিবেট থেকে যখন লিবারালিজমের জায়গা বা লিবার্টি জায়গাটা দেখছি, বা লিবারালিজ যে শব্দ, স্পেনীয় শব্দ, অনেকে এটাকে বিতর্কিতভাবে ল্যাটিন ওয়ার্ড বলেন, সেখান থেকে যখন আমরা লিবারালিজম শব্দটাকে পাচ্ছি, তখন কিন্তু একটা ভাবনা আমাদের মধ্যে আসা খুব জরুরি, যে এটা হচ্ছে মানুষ কেন্দ্রিক ভাবনা বা ব্যক্তি কেন্দ্রিক ভাবনা। এই মানুষ কেন্দ্রিক ভাবনা বা ব্যক্তি কেন্দ্রিক ভাবনার সঙ্গে রাষ্ট্রের সম্পর্কে, রাষ্ট্রের অবস্থানটা কি হবে, সেইটা নিয়েই কিন্তু উদারনীতিবাদের নানান যে বিবর্তনের যে ধারা বা নানান যে প্রসঙ্গ, সেগুলোকে আমরা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব। এখন সনাতনী উদারনীতিবাদের চর্চা করতে গেলে আমাদের সেই সিসেরোর যে ভাবনা, রোমান সাম্রাজ্য, সিসেরো, সেই সিসেরোর ভাবনা যেমন গুরুত্ব পায়, তেমনি কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে মার্কাস অর্সেলিস কিংবা তোমার রিফরমেশন মুভমেন্ট কিংবা ল্যাটিন এনলাইটেনমেন্ট কিংবা ফ্রেঞ্চ রেভলিউশন, এগুলোর কিন্তু একটা ভীষণ গুরুত্ব রয়েছে। মানে এটা কিন্তু উদারনীতিবাদের যদি আমরা সনাতনী উত্থান দেখি, সেই সনাতনী উত্থানের আগেই হয়েছে, যেখানে বারংবার এরা সিসেরো সহ যারা রয়েছেন, বা আমাদের যে জন ক্যালভিন বলো, বা তোমার অন্যান্য যারা চিন্তাবিদ ছিলেন, যারা রিফরমেশন মুভমেন্টে মার্টিন লুথার ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাদের আলোচনায় কিন্তু এই ব্যক্তি কেন্দ্রিকতাটা ভীষণ গুরুত্ব সহকারে এসছে। এবং একটা অদ্ভুত পরিবর্তন সেই সময় দেখা গেছিল, যে পরিবর্তনটা রিফরমেশন মুভমেন্ট কিংবা ল্যাটিন এনলাইটেনমেন্টের সময় আমরা দেখতে পেয়েছি, যে একটা ব্যবসায়িক উৎপাদন বৃদ্ধি হয়েছিল। জমি নির্ভর বা কৃষি নির্ভর সমাজ থেকে একটা উত্তরণ হয়েছিল শিল্প নির্ভর সমাজে। সেটা খুব ছোট হলেও তার কিন্তু একটা গুরুত্ব ছিল, সেটা আমরা বারংবার দেখার চেষ্টা করেছি। এখানে দাঁড়িয়ে থেকে যদি আমরা বলতে পারি এই কথাটা, যে একটা এমন শ্রেণী তৈরি হয়েছিল, যে শ্রেণীটা উৎপাদনের যে মূল ক্ষেত্র, উৎপাদনের যে শক্তি, সেটা সম্পর্কে যখন নিজেরা
নিজেদের অধীনে রাখতে পেরেছিল বা মালিক শ্রেণীর তৈরি হয়েছিল বা মধ্যবিত্ত শ্রেণীর তৈরি হয়েছিল, তখন থেকে কিন্তু এই মুক্ত চিন্তা ভাবনার যে ক্ষেত্র সেটা প্রসারিত হয় এবং একই সঙ্গে রাষ্ট্রের অধীনতা বা রাষ্ট্রের সম্পূর্ণ কর্তৃত্ব তার থেকে মানুষ আলাদা হতে চায়। তার কারণটা যেটা সেটা হচ্ছে যে ব্যক্তি তার স্বকীয়তা তার স্বাধীনতার পরিপ্রেক্ষিতে আরো গুরুত্ব সহকারে নিজের অস্তিত্ব রক্ষা করা এবং নিজের মতো করে নিজের উন্নতি করার যে প্রয়াস সেটা করতে চেয়েছিল। কিন্তু আহ আমরা যদি ভাবি যে সেই সময়, অর্থাৎ আমি যে সময়ের কথা বলছি, অষ্টাদশ শতাব্দীর আগে, ষোড়শ শতকে, সপ্তদশ শতকে বা পঞ্চদশ শতকের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টসে কিন্তু আমরা দেখতে পেয়েছি খুব সীমিত আকারে হলেও রাষ্ট্রের নিয়ন্ত্রণটা নিয়ে কিন্তু চর্চা হয়েছে এবং একই সঙ্গে রাষ্ট্র নিয়ন্ত্রণ থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সেই সম্পর্কেও চর্চা হয়েছে, যেটার উদাহরণ আমরা সিসেরো থেকে দেওয়ার চেষ্টা করলাম। মুশকিলটা হয়ে যায় যে সেই সময় কিন্তু উদারনৈতিক রাষ্ট্র ব্যবস্থা সেভাবে গড়ে ওঠেনি, বরং অনেক বেশি রাজতান্ত্রিক ব্যবস্থা বা ধর্মকেন্দ্রিক ব্যবস্থা ছিল এবং তার কারণেই কিন্তু রিফরমেশন মুভমেন্টের একটা আলাদা উল্লেখ এখানে করলাম। এবং একই সঙ্গে এখানে ম্যাকিয়াভেলির উল্লেখ না করলেও নয়, কারণ ম্যাকিয়াভেলি যে চিন্তাটা তার দ্য প্রিন্স এবং ডিসকোর্সেস গ্রন্থে করেছিলেন, সেখানে কিন্তু আমরা বোঝার চেষ্টা করেছি যে কিভাবে তিনি ওই ধর্মকেন্দ্রিক রাজনীতি চর্চাটা থেকে সরে এসে মানুষ কেন্দ্রিক চিন্তাটা করার চেষ্টা করলেন। সেখানে মানব মুক্তির পথটাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে সেটা নয়, বরং ধর্মকেন্দ্রিকতা থেকে মুক্তির একটা যে পথ সেটার কথা বলা হয়েছে, যে মানুষের ক্ষেত্র মানুষ শাসন করবে। এই যে ভাবনাটা, এটাও কিন্তু উদারনীতিবাদের একটা প্রেক্ষাপট হিসেবে আমরা গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করতে পারি। কিন্তু যদি আমরা উদারনীতিবাদ সম্পর্কে চর্চা করতে যাই, তখন কিন্তু আমাকে প্রথমেই হবস এবং স্পিনোজার কথা বলতে হয়। কারণ হবস এবং স্পিনোজা যে দর্শন সেই সময় দিয়ে গিয়েছিলেন, যে সপ্তদশ শতকে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আহ রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে মানুষের অস্তিত্ব, মানুষের গুরুত্ব এবং মানুষের সঙ্গে মানুষের যে চুক্তি, সেই চুক্তির ওপর তারা অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন। যদিও হবস অনেকটাই ব্যক্তি স্বাতন্ত্র্যকে রাষ্ট্রের ওপর বিলীন করে দিয়েছিলেন, অর্থাৎ রাষ্ট্রের মাধ্যমেই ব্যক্তির স্বাধীনতা নিশ্চিত হবে এই কথা তিনি বলেছিলেন, বা স্পিনোজা আরো বেশি উদারনৈতিক চিন্তা ভাবনার ক্ষেত্রে রাষ্ট্র এবং ব্যক্তির সম্পর্ককে একটি সাধারণ ব্যবস্থার মধ্যে নিয়ে এসে ব্যক্তির ক্ষেত্রকে গুরুত্ব দেওয়ার যে চেষ্টা করেছিলেন, সে কথা আমরা কেউ অস্বীকার করতে পারি না। এবং এই কারণেই তাদেরকে উদারনীতিবাদের কিন্তু পূর্বসূরি বলা হয় বা প্রিকার্সার বলা হয়। এখন এই প্রিকার্সার শব্দটাকে আমরা একটু যদি ভাবার চেষ্টা করি যে কেন তাদেরকে প্রিকার্সার বলছি, কেন তাদেরকে ফাদার বলছি না, যদিও অনেক বিতর্কের ক্ষেত্র এখানে থাকে, আমি সেই বিতর্কটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে তারা ওই যে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা এবং রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে যে মেলবন্ধনের চেষ্টা করেছিলেন এবং মানব ক্ষেত্রকে তাদের চুক্তির প্রসঙ্গের মাধ্যমে আরো গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন, সেইটাই কিন্তু তার আগে ছিল না। তার আগে যেভাবে রাজতান্ত্রিক ব্যবস্থার প্রসঙ্গ এসেছিল, এখানেও রাজতান্ত্রিক ব্যবস্থা ছিল অবশ্যই, কিন্তু মানুষের মধ্যে যে চুক্তির অবতারণার প্রসঙ্গ এনেছিলেন হবস, সেই চুক্তির অবতারণা কিন্তু এর আগে কেউ করেননি। ফলে একটা জিনিস খুব পরিষ্কার হচ্ছে যে মানুষের নিজের ভালো মন্দ বিচার করার যে পরিপ্রেক্ষিত তিনি তৈরি করেছিলেন, মানুষকে যে চিন্তাশীল ব্যক্তি হিসেবে তিনি তিনি আমাদের সামনে তুলে ধরেছিলেন, এ কথা অস্বীকার করা যাবে না। তার কারণ মানুষের যে প্রকৃতি তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সেটা অত্যন্ত নেতিবাচক। সেটা আপনারা মোটামুটি সবাই জানেন বা তোমরা প্রত্যেকেই জানো যে মানুষের প্রকৃতি সম্পর্কে যে নেতিবাচক ব্যাখ্যা বিশ্লেষণ হবস করেছিলেন, যে মানুষ ধূর্ত, অনেক বেশি পিশাচ, এই ধরনের যে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা হবস করেছিলেন, সেইখান থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু একই সঙ্গে এটা বলার চেষ্টা করেছেন যে মানুষ নিজের এই যে খারাপটা সেটা বুঝতে পেরেই নিজের ভালোর জন্য চুক্তিতে গেছে। চুক্তির যদিও একটা পক্ষ ছিল, স্বাভাবিকভাবেই রাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণের প্রসঙ্গটা তৈরি হয়েছিল। সেখান থেকে স্পিনোজা একটু এগিয়ে গিয়ে মানুষের ক্ষেত্রটাকে ত্বরান্বিত করার চেষ্টা করেছিলেন এবং মানুষের উদ্যোগকে, ব্যক্তি উদ্যোগকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে তাদের
উদারনীতিবাদের পূর্বসূরি বলার চেষ্টা করছি। কারণ উদারনীতিবাদের যে মূল বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখব যে ব্যক্তির ক্ষেত্রকে অনেক বেশি প্রসারিত করা, যেটাকে আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বলি। সেই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ আবার সাবেকি আছে, আধুনিক আছে, সমসাময়িক আছে, সেটাও আমাদের একটা পরবর্তী চর্চা হতেই পারে। কিন্তু এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ক্ষেত্রটাকে তারা রাষ্ট্রের নিয়ন্ত্রণের সঙ্গে সামঞ্জস্য বিধান করার চেষ্টা করেছিলেন এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণকেই শেষমেশ স্বীকার করেছিলেন। এইখানেই কিন্তু একটা আলাদা প্রসঙ্গ তৈরি হচ্ছে, যার কারণে আমরা হবসকে উদারনীতিবাদের বা স্পিনোজাকে উদারনীতিবাদের পূর্বসূরি হিসেবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি। কারণ উদারনীতিবাদের যে মূল প্রসঙ্গ, সেটা স্বাধীনতার ক্ষেত্র, মুক্তির ক্ষেত্র, সাম্যের ক্ষেত্র, সেটা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বিহীন একটা ক্ষেত্র, এই ধরনের ভাবনা চিন্তা আমরা করার চেষ্টা করেছি। যার যার মূল উদ্গাতা, যার মূল প্রাণ পুরুষ যদি আমরা বলি, সেটা হচ্ছে জন লক। জন লকের কথা এই কারণেই আমরা এখানে স্মরণ করছি, কারণ জন লককে আমরা উদারনীতিবাদের জনক বলার চেষ্টা করি বা উদারনীতিবাদের পিতা বলার চেষ্টা করি। এখন আমি প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, যে সমসাময়িক সময় এবং সেই সমসাময়িক সময়ের যে সামাজিক বাস্তবতা, সেই সামাজিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে যে আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্র রয়েছে, সেই আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতিটা তথা বাস্তবতাটাকে বিচার বিশ্লেষণ করে কিছু নীতি আদর্শের সমন্বয়ে তার থেকে উত্তরণ পাওয়া বা তার আরো ভালো করা, সেইটা কিন্তু একটা মতাদর্শের বা রাজনৈতিক মতাদর্শের মূল কাজ। এটা কিন্তু লক খুব সচেষ্ট হয়েছিলেন যে কিভাবে সমসাময়িক সমস্যাগুলোকে আমরা উত্তরণ ঘটাতে পারি। যদি সেই সময়ের ইংল্যান্ডের কথা আমরা চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে সেই সময়ের ইংল্যান্ডের যে একটা পট পরিবর্তন হচ্ছে, একটা সময় পিউরিটান বিপ্লব, তারপরে গৌরবময় বিপ্লব। এই যে পিউরিটন বিপ্লব বা গ্লোরিয়াস রেভলিউশনের মধ্যে যে ট্রানজিশনাল পিরিয়ড, সেই ট্রানজিশনাল পিরিয়ডে কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা যে নিজেদের শাসন তারা নিজেরা করবে, সংসদীয় গণতন্ত্রে তারা যাবে, সেই যে লড়াইটা, যেটা রক্তক্ষয়ী সংগ্রাম থেকে গৌরবময় বিপ্লবের মাধ্যমে সমাধান হলো, সেইখানে কিন্তু লক একটা ব্যালেন্স তৈরি করতে পেরেছিলেন বা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করেছিলেন। এবং এই কারণেই আমরা দেখতে পেয়েছি যে তাকে উদারনীতিবাদের জনক বলা হচ্ছে, কারণ তিনি ব্যক্তি ক্ষেত্রকে আরো বেশি প্রসারিত করেছিলেন। এবং একই সময় ইংল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থায় যে নানান আন্দোলনগুলো চলছিল, সেটা চার্টিস্ট আন্দোলন হতে পারে বা লুডাইট আন্দোলন হতে পারে, সেই চার্টিস্ট আন্দোলন বা লুডাইট আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে মানব কেন্দ্রিকতার প্রসঙ্গ গড়ে উঠেছিল, সেটাও কিন্তু তিনি অনুধাবন করেছিলেন। যে এখন যে রাজনৈতিক ব্যবস্থাপনা রয়েছে, অর্থাৎ তৎকালীন ইংল্যান্ডে যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে, তাতে মানুষ নিজের মুক্তির কথা বারংবার বলছে। তাহলে এমন একটা রাজনৈতিক আদর্শ অনুসরণ করা দরকার, যে রাজনৈতিক আদর্শ একদিকে শাসকের যে অস্তিত্ব, সেই অস্তিত্বটাকে টিকিয়ে রাখবে বা শাসকের গুরুত্বটাকে জনমানসে প্রতিষ্ঠা করবে, অন্যদিকে জনগণের ক্ষেত্রটাকে আরো বেশি প্রসারিত করবে। এই কারণে তিনিও চুক্তির কথা বললেন দা টু ট্রিটিজ অন গভর্নমেন্ট গ্রন্থে। সেই টু ট্রিটিজ অন গভর্নমেন্ট গ্রন্থে জাস্ট গ্লোরিয়াস রেভলিউশনের পরেই সেটা পাবলিশড হয়। সেখানে কিন্তু তিনি বলার চেষ্টা করলেন যে চুক্তি দুরকম হয়েছিল, একটা মানুষের সঙ্গে মানুষের, একটা মানুষের সঙ্গে শাসকের। এই যে মানুষের সঙ্গে মানুষের চুক্তি হলো, সেটা কেন হলো? তিনি কিন্তু মানুষকে প্রাকৃতিক আইনের মাধ্যমে প্রাকৃতিক অধিকার ভোগের যে ক্ষেত্র, সেটাকে নিয়ে তিনি চর্চা করেছিলেন, যে মানুষ প্রাকৃতিক আইনের মাধ্যমে প্রাকৃতিক অধিকার ভোগ করে। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রাকৃতিক আইনের মাধ্যমে প্রাকৃতিক অধিকার সে ভোগ করে, তাহলে কেন শাসকের প্রয়োজনীয়তা রয়েছে? সেটা নিয়ে কিন্তু বিশেষ চর্চার ক্ষেত্র আজ অব্দি বিশ্লেষণের জায়গায় পশ্চিমবঙ্গে অন্তত খুব কম হয়েছে। কিন্তু এটা একটা বিতর্কের জায়গা, যে যদি সত্যি সত্যি মানুষের প্রকৃতি ভালো হয়, যদি সত্যি সত্যি প্রাকৃতিক আইন মানুষ মেনে চলে, যদি সত্যি সত্যি মানুষ প্রাকৃতিক আইনের মাধ্যমে প্রাকৃতিক অধিকারগুলোর উপভোগ করতে থাকে, তাহলে তাহলে কেন রাষ্ট্রের প্রয়োজন হলো? এখানে যেটা মনে করা হয় বা যে অ্যাজাম্পশনটা করা হয়, যে একটা শৃঙ্খলাবদ্ধ নৈতিক পরিবেশ তৈরি করার দরকার। তার কারণ শাসক না থাকলে বন্টনটা কিভাবে সম্ভব হবে, যেটাকে আমরা আধুনিক রাজনীতির সংজ্ঞা বলি, যে অথরিটেটিভ অ্যালোকেশন অফ দ্য ভ্যালুজ। সেই যে অথরিটেটিভ অ্যালোকেশনটা কে করবে, সেই একটা তো অথরিটির গুরুত্ব থাকা দরকার সকলের মধ্যে সামঞ্জস্য বিধানের জন্য। এটা একটা বিতর্কিত মন্তব্য। কিন্তু
প্রসঙ্গটা হচ্ছে যে চুক্তির দুটো পক্ষ ছিল, এইটা কিন্তু এর আগে কেউ ভাবার চেষ্টা করেননি। অর্থাৎ মানুষের যে বুদ্ধিমত্তা, ব্যক্তি কেন্দ্রিকতা বা ব্যক্তি স্বাতন্ত্র্যের যে মূল জায়গা, যে মানুষ নিজের ভালোটা নিজে বোঝে, এটা কিন্তু জন লক করতে পেরেছিলেন। এবং করতে পেরেছিলেন বলেই তিনি কিন্তু মানুষের যে ক্ষেত্রটাকে সেটা এই দ্বিপাক্ষিক চুক্তির জায়গায় এনেছিলেন। এবং দ্বিপাক্ষিক চুক্তি মানে কি হয়? দ্বিপাক্ষিক চুক্তি মানে এই যে আমি আমার অধিকার ভোগ করার ক্ষেত্রটাকে তোমার হাতে দিচ্ছি, কারণ তুমি যেটা যাতে সেটা সঠিকভাবে বন্টন করতে পারো নিয়ম অনুসারে, আইন অনুসারে। তুমি যদি আইন ভঙ্গ করো তাহলে আমার অধিকার থাকবে যে আমি তোমাকে সরিয়ে দিই। এই যে দ্বিতীয় পক্ষের চুক্তিটা, অর্থাৎ রাষ্ট্রের বা শাসকের সঙ্গে জনগণের, এইটা কিন্তু আজকের দিনের খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যেটা আমরা প্রতিরোধের অধিকার বলে থাকি বা রাইট টু রেজিস্ট্যান্স বলে থাকি। এটা কিন্তু জনগণের হাতে প্রথম দিলেন জন লক। এই যে প্রতিরোধের অধিকারটা জনগণের হাতে দিয়ে দেওয়া, এইটাই কিন্তু দেখা যাচ্ছে যে জন লকের মূল ক্ষেত্র। এবং এই কারণেই তিনি কিন্তু উদারনীতিবাদের জনক হিসেবে আজকে পরিগণিত হয়েছেন। এবং যে প্রাকৃতিক অধিকারের কথা বলেছিলেন, জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার, সেই জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকারে তিনি কিন্তু সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, এই বলে যে এগুলো ইনঅ্যালিয়েনেবল, এগুলো মানুষ থেকে বিচ্ছিন্ন করা যায় না, এবং এগুলো না থাকলে মানুষ তার ক্ষেত্রটাকে সঠিকভাবে অনুধাবন করতে পারবে না। তাই জন্যই কিন্তু তিনি এই প্রাকৃতিক অধিকারের কথাটা বলেছিলেন। এবং এই প্রাকৃতিক অধিকারটাকে রক্ষা করতেই, সঠিকভাবে বন্টনের জন্যই কিন্তু রাষ্ট্রীয় আইনের প্রয়োজনীয়তা আছে। ফলে কোথাও গিয়ে তিনি রাষ্ট্রের যে গুরুত্ব সেটাকেও কিন্তু স্বীকার করেছেন, কিন্তু সেটা সীমিত, ভীষণভাবে সীমিত। এবং সেখানে কিন্তু অনেক বেশি মানুষের ক্ষেত্রটার কথাই বলা হয়েছে, রাষ্ট্রের যে গুরুত্ব সেটা কিন্তু এখানে সেভাবে স্বীকার করা হয়নি। মাথায় রাখতে হবে যে এর পরবর্তীকালীন যে চিন্তা ভাবনা সেটা কিন্তু আরো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। ফলে জন লকের এই ভাবনাটা কিন্তু আমাদের কাছে উদারনীতিবাদের উৎস হিসেবে চিহ্নিত হয়, এবং সেটাকে সনাতনী উদারনীতিবাদ বলা হয়। অর্থাৎ স্বাধীনতার ক্ষেত্র প্রসারিত হলো, সাম্যের ক্ষেত্র প্রসারিত হলো, একই সঙ্গে প্রাকৃতিক অধিকারের যে ক্ষেত্রটা, যেটাকে আমরা বললাম তিনটে অধিকারের মাধ্যমে, সেই তিনটে অধিকারের ক্ষেত্র, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সম্পত্তির অধিকার। এবং পরবর্তীকালে, প্রথমে তিনি সীমিত সম্পত্তির কথা বলেছিলেন, পরবর্তীকালে তিনি যত সম্ভব সম্পত্তির অধিকার, যেটাকে জাস্ট ওয়েতে অর্থাৎ ন্যায় ভিত্তিক ভাবে যদি ব্যক্তি নিজে অধিকার করতে পারে তাহলে তার উপর তিনি গুরুত্ব দিয়েছিলেন। এর পরের যে ভাবনা চিন্তাগুলো সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে মার্কিউস দ্য কন্ডোর্স এর চিন্তা ভাবনায়। এই যে মার্কিউস দ্য কন্ডোর্স, তিনি কিন্তু তার দ্য হিস্ট্রি অফ হিউম্যান প্রোগ্রেস গ্রন্থে এই ভাবনাটাকে আরো ত্বরান্বিত করেছেন, যে যে জায়গায় তিনি বলার চেষ্টা করেছেন যে ব্যক্তি ক্ষেত্র তখনই সফলভাবে এবং স্বাধীনভাবে বিকশিত হতে পারে যখন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অনেক কম থাকবে। এর আগে 1748 সালে মন্তেস্কু, তিনিও কিন্তু তার দ্য স্পিরিট অফ দ্য ল গ্রন্থে, তার দ্য স্পিরিট অফ ল গ্রন্থে ঠিক একই কথা বলার চেষ্টা করেছেন। এটাও কিন্তু আমাদের ভীষণভাবে ভাবায় যে মন্তেস্কু সেই সময়ে যেরকম চিন্তা ভাবনা করেছিলেন, যে ব্যক্তি পরিসরের চিন্তা ভাবনা করেছিলেন, সেটাও কিন্তু জন লকের যে সনাতনী চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার সঙ্গে খানিকটা সামঞ্জস্যমূলক। কিন্তু রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের প্রসঙ্গে মন্তেস্কু একটু লকের থেকে আলাদা ভাবনার পোষণ করেছিলেন। এর পরবর্তীকালীন যে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক এই সনাতনী উদারনীতিবাদে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তিনি হচ্ছেন উইলিয়াম গাডউইন। উইলিয়াম গডউইন যে গ্রন্থটা লিখেন তার নাম হচ্ছে অ্যান এনকোয়ারি কনসার্নিং পলিটিক্যাল জাস্টিস, যেটা অ্যান এনকোয়ারি কনসার্নিং পলিটিক্যাল জাস্টিস, যেটা বেরোয় হচ্ছে 1794 সালে। এই গ্রন্থেও তিনি কিন্তু সেই সনাতনী ধারা, উদারনীতিবাদের যে সনাতনী ধারা, সেই সনাতনী ধারাকেই অনুসরণ করে এগিয়ে যান। এটাকে আরো বিস্তৃত করেন ইমানুয়েল কান্ট, কারণ ইমানুয়েল কান্ট যে অ্যাপ্রায়রির কথা বলেছিলেন বা শর্তাধীন আবশ্যকের কথা বলেছিলেন, সেখান থেকে কিন্তু একটা সামগ্রিক সমাজের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তার সঙ্গে সমাজের যে মেলবন্ধন, সেটাকে তিনি কিন্তু সুনিশ্চিত করার কথা বলেছিলেন। এবং কিভাবে গণতান্ত্রিক পরিসরকে আরো বিস্তৃত করা যায়, কিভাবে শান্তির পথকে ত্বরান্বিত করা যায়,
এগুলো সম্পর্কেও কিন্তু ইমানুয়েল কান্ট ভীষণভাবে চিন্তিত ছিলেন, এবং তিনি ব্যক্তি পরিসরকে ওই অ্যাপ্রায়োরির মাধ্যমে বা শর্তাধীন আবশ্যকের মাধ্যমে কিন্তু বিস্তৃত করার চেষ্টা করেছিলেন। তোমরা প্রত্যেকেই জানো যে এরপরে অ্যাডাম স্মিথ বা অ্যাডাম ফার্গুসন বা ডেভিড হিউম তারা কিভাবে চর্চা করেছিলেন, এবং অ্যাডাম স্মিথ যেভাবে লেইজে ফেয়ারের চিন্তা করেছিলেন, বা ফার্গুসনও যেভাবে বাজার কেন্দ্রিক অর্থনীতির কথা আমাদের সামনে গুরুত্ব সহকারে তুলে ধরেছিলেন। কিন্তু ডেভিড হিউমকে আমরা অনেকে কনজারভেটিভ বলে জানি, কারণ ডেভিড হিউম স্কেপটিসিজম বা সংশয়বাদী যে চিন্তা ভাবনা, সেই সংশয়বাদী চিন্তা ভাবনার কথা অনেক গুরুত্ব সহকারে বলার চেষ্টা করেছিলেন এম্পিরিক্যাল থিওরির মাধ্যমে। কিন্তু ডেভিড হিউমই কিন্তু আবার ব্যক্তির ক্ষেত্রকে আরো প্রসারিত করার জন্য বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করেছিলেন। কিন্তু প্রতিটা ক্ষেত্রে এই যে সনাতনী চিন্তা ভাবনা যেটাকে আমরা দেখছি, সেই সনাতনী চিন্তা ভাবনায় কিন্তু বারংবার একটা সীমিত রাষ্ট্রীয় ক্ষমতার কথা আসছে, এবং রাষ্ট্রের গুরুত্ব সেখানেই থাকবে যেখানে তা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে আরো প্রসারিত করবে। এবং এই কারণেই জেরেমি বেনথামের যে জেরেমি বেনথামের যে উদ্যোগ, যেটাকে ইউটিলিটারিয়ান কথা থেকে আমরা ভাবি, সেই ইউটিলিটারিয়ান ভাবনা চিন্তাটাকে কিন্তু আমরা গুরুত্ব সহকারে বিচার করার চেষ্টা করছি। তার কারণ জেরেমি বেনথাম তিনি কিন্তু এই উপযোগবাদী তত্ত্বের মাধ্যমে, জেমস মিলের সহায়তায় অবশ্যই, যে উপযোগিতাবাদ তত্ত্বের মাধ্যমে যে সর্বাধিক সুখের কথা বললেন, সেই সর্বাধিক সুখের পরিপ্রেক্ষিতেই রাষ্ট্রের অস্তিত্বের কথা বললেন। যে রাষ্ট্র বা যে শাসন ব্যবস্থা সর্বাধিক সুখ মানুষকে পৌঁছে দিতে পারবে, সেই সর্বাধিক সুখকে নিয়েই কিন্তু তিনি উপযোগবাদের তত্ত্বটা উপস্থাপনা করলেন, যাতে করে আমরা দেখতে পেলাম যে রাষ্ট্রের গুরুত্ব ওই সর্বাধিক সুখের মাধ্যমেই চিহ্নিত করার চেষ্টা করা হলো। কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পেলাম যে একটা লিবারাল ট্র্যাডিশনের চেঞ্জ এলো। কিন্তু সেই লিবারাল ট্র্যাডিশন চেঞ্জ এলো কিছু রাজনৈতিক পরিস্থিতির মাধ্যমে, কিছু রাজনৈতিক আইন প্রণয়ন হলো, যেটা অনেকটা ইউটিলিটারিয়ান মত অনুযায়ী করা হলো। তার মধ্যে একটা হলো ক্যাথলিক ইমানসিপেশন ল, যেটা 1829 হলো, বা রিফরমেশন অ্যাক্ট হলো 1832 বা অ্যাবলিশমেন্ট অফ কর্ন ল হলো, কিংবা ওপেন মার্কেটের জন্য যে আইন ছিল সেই আইনটা হলো 1846 সালে। এই পরিবর্তনগুলো কিন্তু আমরা লক্ষ্য করলাম, এবং এই পরিবর্তনগুলোর মাধ্যমেই কিন্তু দেখা গেল যে আরেকটা নতুন উদারনীতিবাদী চিন্তা ভাবনার উত্থান হলো, যা তৈরি করলেন জন স্টুয়ার্ট মিল। কারণ এর আগে অবধি যেভাবে সীমিত রাষ্ট্রীয় ক্ষমতার কথা বলার চেষ্টা করা হলো, সেখান থেকে কিন্তু জন স্টুয়ার্ট মিল আরেক ধাপ এগিয়ে গিয়ে তিনি রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজনীয়তার কথা বললেন। এই যে রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজনীয়তার কথা তিনি তার যে ইউটিলিটারিয়ানিজম গ্রন্থ 1854 সালে লেখা, বা অন লিবার্টি গ্রন্থ যেটা 1859 সালে লেখা, বা প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি যেটা 1880 সালে লেখা, এবং এরই মধ্যে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট যেটা 1861 সালে লেখা, এই চারটি বইয়ের মাধ্যমে কিন্তু জন স্টুয়ার্ট মিল যে উপযোগবাদী তত্ত্ব বা যে উদারনীতিবাদী তত্ত্ব তৈরি করলেন, সেখানে তিনি রাষ্ট্রের যে গুরুত্ব, সেই রাষ্ট্রের গুরুত্বটাকে কিন্তু স্বীকার করলেন। এইটা কিন্তু একটা চেঞ্জ, যে চেঞ্জটাকে আমরা অনেক সময় নিও লিবারালিজম হিসেবেও দেখানোর চেষ্টা করি, যদিও সেটাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সমাজবাদী উদারনীতিবাদী বলার চেষ্টা করি। কারণ অনেকে বলার চেষ্টা করেন, বিশেষ করে গিল্ড সোশ্যালিস্টরা বলার চেষ্টা করেন, যদি প্রকৃত প্রস্তাবে সোশ্যালিজমকে অনুসরণ করতে হয় তাহলে মিলের উদারনীতিবাদকে অনুসরণ করো, মার্ক্সের উদারনীতিবাদ অনুসরণ করো না। এটা গিল্ড সোশ্যালিস্টরা বলার চেষ্টা করেছেন। কারণ মিলের যে উদারনীতিবাদ, সেই উদারনীতিবাদে মিল কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়েছেন একটা ব্যক্তি ক্ষেত্র, একটা অপর ক্ষেত্র, একটা ব্যক্তির নিজস্ব আর একটা ব্যক্তির অপর ক্ষেত্র। অর্থাৎ আমি যদি কোনো কাজ করি যেটা আমার উন্নতির জন্য খুব প্রয়োজনীয়, সেক্ষেত্রে রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না, রাষ্ট্রের এখতিয়ার নেই। ব্যক্তির মননে, ব্যক্তির ব্যক্তি স্বাধীনতায়, ব্যক্তির চিন্তনে, এইভাবে বা ব্যক্তির স্বাধীন কর্মকাণ্ডে রাষ্ট্রের হস্তক্ষেপকে তিনি স্বীকার করেননি। কিন্তু সেই কর্মকাণ্ড যদি অন্য কারুর ক্ষেত্রে ক্ষতিকারক সাব্যস্ত হয়, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র কিন্তু হস্তক্ষেপ করতে পারে, এবং রাষ্ট্র সেটা ব্যক্তির মঙ্গলের জন্যই করবে। কারণ এক ব্যক্তির মঙ্গলের ক্ষেত্র যেন অন্য ব্যক্তির অমঙ্গলের কারণ না হয়, এরকম একটা ভাবনা চিন্তার ক্ষেত্র কিন্তু সেখানে তৈরি হয়েছিল। স্বাভাবিকভাবেই এই যে একটা সমাজবাদী চিন্তা, যে সমাজবাদী
চিন্তার মাধ্যমে, যে সমাজ কেন্দ্রিক চিন্তা ভাবনার মাধ্যমে মিল ব্যক্তির ক্ষেত্র এবং অপর ক্ষেত্রের যে ডিভিশন করার চেষ্টা করলেন, সেইটা কিন্তু আধুনিক রাজনৈতিক তত্ত্বে খুব গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে সমাজবাদী আদর্শের দ্বারা অনুপ্রাণিত বলে অনেকে মনে করছেন। যদিও এটা উদারনীতিবাদ, তথাপি যেরকম বললাম গিল্ড সোশ্যালিস্টরা কিন্তু মনে করেছিলেন যে যদি সমাজবাদকে অনুসরণ করতেই হয় তাহলে মিলের সমাজবাদকে অনুসরণ করো, কারণ মিলের সমাজবাদ কিন্তু, মিলের উদারনীতিবাদ কিন্তু সমাজবাদের অনেক কাছাকাছি, যেটা ব্যক্তির ক্ষেত্রকেও প্রসারিত করে, আবার ব্যক্তির ক্ষেত্রের মাধ্যমে যেন অপর ক্ষেত্রের কোনো ক্ষতি সাধন না হয় সেই দিকটাও কিন্তু তারা চিন্তার মধ্যে নিয়ে এসেছিলেন। এবং এরই একটা এক্সপ্যানশন আমরা দেখতে পাই, যেটা আমরা হার্বার্ট স্পেন্সারের যে সোশ্যাল স্ট্যাটিস্টিক্স, সেই সোশ্যাল স্ট্যাটিস্টিক্স যেটা 1850 সালে, সেখানেও কিন্তু আমরা এই একই জিনিস দেখতে পাই এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণের একটা জায়গা দেখতে পাই। এক্ষেত্রে যদি আমরা আরেকটু এগিয়ে যাই তাহলে দেখবো যে টমাস হিল গ্রিনের যে চিন্তা, টমাস হিল গ্রিন তিনিও কিন্তু একইভাবে বলার চেষ্টা করেছেন, উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অফ দ্য স্টেট। অর্থাৎ রাষ্ট্র তৈরি হওয়ার যে মূল ক্ষেত্র বা রাষ্ট্র তৈরি হওয়ার যে আধার, সেটা কিন্তু উইল, জনগণের ইচ্ছা, এবং সেই জনগণের ইচ্ছার মাধ্যমেই যেহেতু রাষ্ট্র তৈরি হয়েছে, তাহলে রাষ্ট্রের যে ইতিবাচক দিকটা রয়েছে সেটা কিন্তু জনগণের স্বাধীনতা রক্ষা করার জন্যই, বা জনগণের যে ইতিবাচক দিক, সেই জনগণের ইতিবাচক দিকটাকে রক্ষা করার জন্যই হয়েছে। এবং এই কারণেই কিন্তু টমাস হিল গ্রিনকেই ওই সনাতনী উদারনীতিবাদ থেকে আলাদা করা যায় এবং সমাজবাদী উদারনীতিবাদের একটা প্রবক্তা হিসেবে তাকে কিন্তু চিহ্নিত করা যায়, যেটাকে আমরা হবহাউসের চিন্তা ভাবনার মধ্যেও দেখতে পারি। কারণ হবহাউসও ঠিক একইভাবে যে এথিক্যাল হারমোনির কথা বলেছিলেন বা সামাজিকীকরণের কথা যেটা বলেছিলেন, সেই এথিক্যাল হারমোনি তার উপর কিন্তু গুরুত্ব দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সর্বজনের যে কল্যাণ, সেই সর্বজনের কল্যাণের জন্য রাষ্ট্রের গুরুত্বকে কিন্তু হবহাউসও স্বীকার করেছিলেন। তাহলে একটা ট্রানজিশন দেখতে পেলাম যে লকিয়ান যে লিবারালিজম, তার থেকে যে মিল এর লিবারালিজম, এই লকিয়ান লিবারালিজম থেকে মিলের লিবারালিজমের পার্থক্যটা কিন্তু একটা জায়গায় ভীষণ গুরুত্ব দিয়ে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রাষ্ট্রের ভূমিকা। যেটা লক সীমিত রাষ্ট্রের ভূমিকার জন্য ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন, সেখানে কিন্তু মিল সীমিত রাষ্ট্রের ক্ষমতার কথা বলেননি, বরং রাষ্ট্রের গুরুত্বের কথা বলেছেন, যে কোন কোন ক্ষেত্রে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য রয়েছে। এখান থেকে একটা শিফট এলো, যে শিফটটা ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে আমরা দেখতে পেলাম, বিশেষ করে ইংল্যান্ডের যে 1905 থেকে 1922 অব্দি যারা শাসক ছিলেন, তারা এই প্রসঙ্গটাকে ভীষণ গুরুত্ব দিলেন যে রাষ্ট্রের কিছু দায়বদ্ধতা আছে। এই রাষ্ট্রের দায়বদ্ধতাটাকে নিয়ে চর্চা করার চেষ্টা করা হলো, যেটা আজকের সমাজেও আপনারা দেখতে পাচ্ছেন। এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, সেই প্যান্ডেমিক সিচুয়েশনে রাষ্ট্র কিভাবে দায়বদ্ধতার ভূমিকা নিচ্ছে, কিভাবে জনগণের কাছে চিকিৎসার পরিষেবা, শিক্ষার পরিষেবা এইগুলো পৌঁছে দিচ্ছে, সেটার থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে রাষ্ট্র দায়বদ্ধ না হলে জনকল্যাণ সম্ভবপর নয়। তাই এই ফেজটাকে, যেটা মূলত ঊনবিংশ শতকের একদম শেষ থেকে বিংশ শতকের মধ্যবর্তী অবধি ভীষণ গুরুত্ব সহকারে বিচার্য হয়েছিল, সেটা হচ্ছিল ওয়েলফেয়ার লিবারালিজম। এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে রোনাল্ড রেগনের যে আপনার যে নিউ ডিল পলিসি আমেরিকার, সেই নিউ ডিল পলিসি, বা আমরা যদি দেখি যে কেনশিয়ান ওয়েলফেয়ারের মাধ্যমে যে বেভারেজ প্ল্যান, এইগুলো কিন্তু একটা মেজর চেঞ্জ এসেছিল, যে চেঞ্জে ব্যক্তির ক্ষেত্র ব্যক্তির মতন প্রসারিত হোক অসুবিধা নেই, কিন্তু সমাজে এমন অনেক ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রগুলো দিয়ে কিন্তু আমরা পিছিয়ে পড়া মানুষকে যে প্রয়োজনীয় সুযোগগুলো দেওয়ার প্রয়োজন রয়েছে সেটা অস্বীকার করতে পারি না। আমি এখানে একটা জাস্টিসের ছোট্ট অংশ, বা যেটাকে সাম্য বা সমতার পরিপ্রেক্ষিতে আমরা বিচার করি, তার উদাহরণ দেওয়ার চেষ্টা করি। এই যে ধরুন আমরা এখন অলিম্পিক হচ্ছে, আমাদের যদি কাউকে বলে দেওয়া হয় যে তোমরা 7 ফুট উঁচু একটা পাঁচিল থেকে খেলা দেখো, 7 ফুট উঁচু একটা পাঁচিল থেকে খেলা দেখতে হবে। এক্ষেত্রে আমার হাইট ধরুন 4 ফিট, সমীরনের হাইট 5 ফিট, প্রকাশের হাইট 6 ফিট। এবার প্রত্যেকে সমানতার পরিপ্রেক্ষিতে 1 ফিট হাইটের একটা টুল দেওয়া হলো, তাহলে তো সরকার সবাইকে সমানভাবে ব্যবহার করলো না। প্রদীপ্ত মুখার্জি 4 ফিট, সে 1 ফিটের একটা টুল পেলো, তার হাইট হলো 5 ফিট, তাহলে সে খেলা দেখতে পারবে না। সমীরনের হাইট 5 ফিট, তাকে 1 ফিটের একটা টুল দেওয়া হলো, তার হাইট হলো 6 ফিট, তাহলে সে 7 ফুটের ওপর থেকে খেলা দেখতে পারবে না। প্রকাশের হাইট 6 ফিট, তাকে 1 ফিটের একটা টুল দেওয়া হলো, সে কিন্তু খেলাটা দেখতে পারলো।
তাহলে কি এটা কি ন্যায় হলো? ন্যায় হলো না। তার কারণ যারা পিছিয়ে রয়েছে তাদেরকে তাদের মতন করে সুযোগ দেওয়া হলো না, যেটা আজকের দিনে খুব গুরুত্ব দিয়ে বিচার করা হচ্ছে, যেটা যেটা অনেকটা কমিউনিটারিয়ান ফিলিং বলতে পারো বা জাস্ট থিওরি বলতে পারো। সেই জায়গা থেকে কিন্তু যেটা জন রলস আজকের দিনে বলছেন, যেখানে আমি পরবর্তীকালীন সময়ে আসব, সেটা হচ্ছে যে যারা পিছিয়ে আছে তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দাও। প্রদীপ্তকে যদি 3 ফিটের টুল দেওয়া হতো, সমীরণকে যদি 2 ফুটের টুল দেওয়া হতো, তাহলে তারাও খেলা দেখতে পারতো। তাহলে এইভাবে কিন্তু সমতা আনতে হবে। সমতার সাম্যের থেকেও কিন্তু গুরুত্ব হচ্ছে সমতা। সাম্য যেখানে সমান সুযোগের কথা বলে, সমতা সেখানে কিন্তু ভিন্ন সুবিধার কথা বলে, যেটা জন রলস পরবর্তীকালীন সময় আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। এটা আমরা পরবর্তীকালে আসবো। কিন্তু ওই ওয়েলফেয়ার লিবারালিজমের যে কনটেক্সট, যেখানে কেনশিয়ান ওয়েলফেয়ার তত্ত্বের কথা আমরা বারংবার বলছি, বা নিউ ডিলের কথা বলছি, বা বেভারেজ প্যানের কথা বলছি, সেইখানেই কিন্তু আরো দুজন তাত্ত্বিক বা পরবর্তীকালে জন রলস এরা কিন্তু আরো গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করেছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন কার্ল পপার। কার্ল পপার দ্য ওপেন সোসাইটি অ্যান্ড ইটস এনিমি যে গ্রন্থটা লিখেছিলেন, সেই গ্রন্থ 1945 সালে প্রকাশিত হয়েছিল। এবং ইসাইয়া বার্লিন তিনি যে লিবার্টির যে পজিটিভ লিবার্টি এবং নেগেটিভ লিবার্টির তত্ত্ব দিয়েছিলেন, কিংবা হ্যানা আরেন্ট যে টোটালিটারিয়ানের কথা বলেছিলেন, সেগুলো কিন্তু, বা হিউম্যান কন্ডিশনের কথা বলেছিলেন, সেগুলো কিন্তু এই যে ওয়েলফেয়ার লিবারালিজম তার পরিপ্রেক্ষিতে বিচার্য। কেন তার পরিপ্রেক্ষিতে বিচার্য? আপনি যদি দেখেন পপারের যে ফলসিফিকেশন মেথড, যেটা সাইন্টিফিক ওরিয়েন্টেশন নিয়ে আমরা ভাবার চেষ্টা করি, সেই ফলসিফিকেশন মেথডে কিন্তু কার্ল পপার যে তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন, সেখানে তিনি বারংবার বলার চেষ্টা করেছিলেন যে মানুষের অধিকারের ক্ষেত্রটা প্রসারিত হোক, তাতে অসুবিধা নেই, কিন্তু সেই অধিকারের ক্ষেত্র যদি রাষ্ট্র কর্তৃক সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা হয়, তাহলে রাষ্ট্রের যে ইতিবাচক ভূমিকা সেটাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। কারণ আমরা প্রত্যেকে যুক্তিপূর্ণ, একথা অনস্বীকার্য, কিন্তু আমাদের যে নেগেটিভ জায়গাটা, সেই নেগেটিভ জায়গাটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। ফলে রাষ্ট্রের যে গুরুত্ব, যারা মূলত পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য ভীষণ প্রয়োজনীয়, সেটা কিন্তু আজকের দিনে অস্বীকার করা যায় না। সেটা অনেক আগে থেকেই চর্চা করেছেন। এক্ষেত্রে ইসাইয়া বার্লিন যে টু কনসেপ্টস অফ লিবার্টির কথা দিয়েছিলেন, যে পজিটিভ লিবার্টি বা নেগেটিভ লিবার্টি, একটা ব্যক্তি ক্ষেত্র আর একটা হচ্ছে সামগ্রিক ক্ষেত্র, এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছিলেন। এবং এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার মাধ্যমেই কিন্তু তিনি পজিটিভ লিবার্টির ওপর যে গুরুত্ব আরোপ করেছিলেন, সেটা আমরা অস্বীকার করতে পারি না। তার কারণ পজিটিভ লিবার্টি যেটা, সেটা কিন্তু জনমানুষের ক্ষেত্রে অনেক বেশি প্রসারিত এবং জনমানুষকে অনেক বেশি প্রভাবিত করে, এবং সেটা জনগণের মঙ্গলের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে এই জনগণের মঙ্গলের যে কথাটা বলছি, যখন ওই মিলের চর্চাটা করলাম, সেখানে কিন্তু রুশো প্রমুখরা সেটাকে একটা চ্যালেঞ্জের সম্মুখীনে এনেছিলেন। তার কারণ তারা যে গণসার্বভৌমিকতার তত্ত্ব দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার এখতিয়ারকে প্রসারিত করার চেষ্টা করেছিলেন, বা মঙ্গলময় ইচ্ছার কথা বলেছিলেন, সেটা কিন্তু সেই সময় লিবারাল ট্র্যাডিশনটাকে ভাঙার চেষ্টা ছিল, যেটা অনেকটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলার মতন জায়গা ছিল বলে আমার মনে হয়েছে। এবং এই কারণেই এইখানে ইসাইয়া বার্লিনের যে পজিটিভ লিবার্টি, সেই পজিটিভ লিবার্টির প্রসঙ্গটাকে কিন্তু আমরা আলাদা করে গুরুত্ব দেওয়ার কথা ভাবছি। এরপরে আমরা যদি দেখি যে হ্যানা আরেন্ট যে টোটালিটারিয়ানের কন্ডিশন দিয়েছিলেন, যে অরিজিন অফ টোটালিটারিয়ানিজম, সেইখানেও কিন্তু তিনি রাষ্ট্রের গুরুত্বটাকে অস্বীকার করেননি, এবং একই সঙ্গে রাষ্ট্রের নেগেটিভ যে ইম্প্যাক্ট, সেই নেগেটিভ ইম্প্যাক্টটাকেও তিনি কিন্তু মানে তিনি সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, এবং বলার চেষ্টা করেছিলেন যে সামগ্রিক চিন্তা করা যেরকম জরুরি, কিরকম ব্যক্তি স্বাধীনতার সঙ্গে সেই সামগ্রিক চিন্তার একটা সামঞ্জস্য বিধানও জরুরি। আর এইখানেই কিন্তু জন রলসের অবদানটাকে আমরা অস্বীকার করতে পারি না।